আসসালামু আলাইকুম ছাত্রছাত্রীরা, আমি ডক্টর ফারহানা আতিয়া, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, নীলফামারী মেডিকেল কলেজ। তোমাদের আজকে ফুড অ্যান্ড নিউট্রিশনের উপর ক্লাস নিব। তো তোমরা যদি আমাকে শুনতে পেয়ে থাকো তাহলে একটু কমেন্টে আর কি লিখো, আমি তাহলে বুঝতে পারবো যে শুনতে পাচ্ছ। ওকে, তাহলে আমি ক্লাস শুরু করছি। ফুড নিউট্রিশনের আজকে আমি পড়াবো বেসিক কনসেপ্ট। ফুড সম্পর্কে আমরা জানি যে আমরা যা খাই সেটাই ফুড, আর সেই ফুড থেকে আমরা যে নিউট্রিশন মানে ফুডটা আমাদের শরীরে কাজে লাগানোর জন্য যে প্রসেসগুলো ইউজ করে সেটাই হচ্ছে নিউট্রিশন। তাহলে আমরা এটা পড়ার পরে আমরা যেটা জানতে পারবো সেটা হচ্ছে যে বেশ কিছু ফুড অ্যান্ড নিউট্রিশন রিলেটেড ডেফিনিশন আছে, সেই ডেফিনিশনগুলো জানতে পারবে এবং তার কিছুটা অ্যাব্রিভিয়েশন মানে এক্সপ্লেইন করতে পারবো। যেমন নিউট্রিয়েন্ট কি, এসেনশিয়াল নিউট্রিয়েন্ট কি, ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট, প্রক্সিমেট প্রিন্সিপালস অফ ফুড, ডায়েট, ব্যালেন্সড ডায়েট, এগুলো অনেক অ্যাব্রিভিয়েশন আছে যেগুলোর আমরা ফুল মিনিং জানতে পারবো, আর সেগুলোর কিছুটা এক্সপ্লেনেশন আমরা জানবো। বিএমআর, বিএমআই, এসডিএ, ডিআরআই, আরডিএ, এগুলো। আর এগুলো জানার পরে আমরা যেটা জানবো, এগুলো জানতে জানতে আমাদের একটা ক্যালোরি সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। একজন পার্সনের হেলদি লাইফ লিড করার জন্য কতটুকু ক্যালোরি লাগে এবং সেই ক্যালোরি আমরা কিভাবে ক্যালকুলেট করবো এটা সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে আমাদের। বেসিক যে আইডিয়া সেটা আর কি। তো আমরা প্রথমে জানি নিউট্রিয়েন্ট কি। ফুডের যে কনস্টিটিউয়েন্ট আমাদের বডির নর্মাল ফাংশনকে মেনটেন করতে করায় হেল্প করে, সেটা হচ্ছে নিউট্রিয়েন্ট। The nutrients are constituents of food necessary to sustain normal functions of the body. নিউট্রিয়েন্টস এর যে মেজর কনস্টিটিউয়েন্ট গুলো আছে আমরা একদম ছোটবেলায় স্কুল থেকে সেগুলো পড়েছি, সেটা হচ্ছে 7টা, তাই না? কার্বোহাইড্রেট, লিপিড অর ফ্যাট, হ্যাঁ, এছাড়া হচ্ছে প্রোটিনস, ফাইবার্স, ভিটামিন, মিনারেল আর ওয়াটার। এই 7টা হচ্ছে মেজর নিউট্রিয়েন্টস। এগুলোর কাজ কি? এগুলোর মেইন কাজ হচ্ছে আমাদেরকে এনার্জি প্রোভাইড করে, এছাড়া আমাদের ডেইলি যে উইয়ার টিয়ার গুলো হয় সেগুলো রিপেয়ার করে, গ্রোথ মেনটেন করে, আমাদের প্রতিটা সেলের ভেতরে যে বায়োকেমিক্যাল প্রসেসগুলো চলে সেই প্রসেসগুলো রেগুলেট করার জন্য এই নিউট্রিয়েন্টগুলো খুবই প্রয়োজনীয়। এসেনশিয়াল নিউট্রিয়েন্টস কি? যেসব নিউট্রিয়েন্টস গুলো আমাদের বডি তৈরি করতে পারে না, হ্যাঁ, সিনথেসিস করতে পারে না, বা যদিও করে সেটা সাফিসিয়েন্ট অ্যামাউন্টে হয় না, সেগুলো হচ্ছে এসেনশিয়াল নিউট্রিয়েন্টস। এসেনশিয়াল নিউট্রিয়েন্টস আমরা যেগুলো পাই ডায়েট থেকে, তার একটা অংশ আমাদেরকে এনার্জি প্রোভাইড করে বা এনার্জি সোর্স হিসেবে কাজ করে। এগুলোর মধ্যে আছে কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট। এছাড়া আরো যেসব এসেনশিয়াল নিউট্রিয়েন্টস আছে সেগুলো এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, ভিটামিনস আর মিনারেলস। নিউট্রিয়েন্টস গুলোকে আমরা দুটা ভাগে ভাগ করি, ম্যাক্রোনিউট্রিয়েন্টস আর মাইক্রোনিউট্রিয়েন্টস। এটা জাস্ট ডেইলি রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে আমরা দুটা ভাগে ভাগ করি। যে কোনো একটা নিউট্রিয়েন্ট যদি আমি জিজ্ঞেস করি যে আমার ডেইলি কতটুকু লাগে, হ্যাঁ, এটার আনসার যদি আমি গ্রামে দেই তাহলে বুঝবো যে এটা একটু বেশি পরিমাণে লাগছে, হ্যাঁ, এটাকে তখন আমরা বলবো ম্যাক্রোনিউট্রিয়েন্টস। যেমন কার্বোহাইড্রেট ডেইলি কতটুকু লাগে একজন অ্যাডাল্টের, ধরলাম 300 গ্রাম, 400 গ্রাম, তাহলে কি আমরা বলছি কি ডেইলি তার গ্রাম অ্যামাউন্টে লাগছে, এটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস। সাধারণত ম্যাক্রোনিউট্রিয়েন্টস গুলোই আমাদের এনার্জি প্রোভাইড করে, হ্যাঁ, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড তিনটাই ম্যাক্রোনিউট্রিয়েন্টস।
অপটিমাল হেলথ মেনটেন করে, ক্রনিক ডিজিজকে প্রিভেন্ট করে। যেমন প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, হ্যাঁ, এটাকে প্রিভেন্ট করবে কার্বোহাইড্রেট বা অন্যান্য ম্যাক্রোনিউট্রিয়েন্টস গুলো। আর মাইক্রোনিউট্রিয়েন্টস কোনগুলো? যেগুলো আমাদের খুব অল্প পরিমাণে লাগে। অল্প পরিমাণ হচ্ছে মিলিগ্রাম বা তার চেয়েও কম। যেমন আমি যদি বলি আয়রন কতটুকু লাগে, তাহলে আমরা কি বলবো যে 10 মিলিগ্রাম। তাহলে এটা একটা মাইক্রোনিউট্রিয়েন্টস। যত ভিটামিনস এবং মিনারেলস আছে এগুলো সব মাইক্রোনিউট্রিয়েন্টস এর মধ্যে পড়ে। এবং এটা আমাদের এনার্জি দেয় না, কিন্তু আমাদের বডির বিভিন্ন প্রসেসে হেল্প করে, হ্যাঁ, মেটাবলিক প্রসেসে হেল্প করে এবং অন্যান্য ফাংশনে এটা হেল্প করে। ফুড, এটা তো আমরা জানি, যেসব সাবস্টেন্স আমরা কনজিউম করি এবং আমাদের নিউট্রিশনাল সাপোর্ট দেয় সেগুলোই হচ্ছে ফুড। ফুডগুলো আমরা প্ল্যান্ট থেকেও পেতে পারি, আবার এনিম্যাল থেকেও পেতে পারি। তো যে ফুডগুলো আমরা সাধারণত যেসব খাবার খাই, খাবার পরে এটা কি ইন্টেস্টাইনে গিয়ে এটা ডাইজেশন হয় খাবারগুলো। ডাইজেশনের পরে এরপরে এটা এন্ড প্রোডাক্টগুলো অ্যাবজর্পশন করে, অ্যাবজর্পশন হয়ে এগুলো ব্লাডে চলে যায়। ব্লাড এটাকে ট্রান্সপোর্ট করবে, ট্রান্সপোর্ট করে নিয়ে যাবে কোথায়? লিভারে নিয়ে যাবে। লিভারে মেটাবলিজম হবে, অথবা বিভিন্ন সেলে, আমাদের বডির স্কেলিটাল মাসলে যত আছে এবং যত অ্যাক্টিভ সেল আছে সবগুলো সেলে এই নিউট্রিয়েন্ট গুলো চলে যাবে। সেখানে কি হবে? সেখানে এটা এনার্জি তৈরি করবে সেলের ভেতরে। এই এনার্জি তখন বিভিন্ন ফাংশন করবে, তাহলে ফুডের যে কাজ সেই কাজগুলো করবে। তাহলে এই ফুড থেকে আমরা এভাবে এনার্জি পেলাম, এর ফলে আমাদের লাইফ মেনটেন হয় এবং আমাদের গ্রোথ হয়। প্রক্সিমেট প্রিন্সিপালস অফ ফুড। প্রক্সিমেট প্রিন্সিপালস কথাটার মানে হচ্ছে যে যে কোনো একটা টিস্যুতে, এনিম্যাল টিস্যু হোক আর প্ল্যান্ট টিস্যু হোক, সেই টিস্যুতে ন্যাচারালি যে কম্পাউন্ড গুলো থাকে এবং যেটাকে বিভিন্ন অ্যানালিটিক্যাল মেথডের মাধ্যমে সেপারেট করা যায়, হ্যাঁ, সেগুলোকে বলা হয় প্রক্সিমেট প্রিন্সিপালস। একটা ফুডের প্রক্সিমেট প্রিন্সিপালস খুব ইজি, আমরা যেগুলো একটু আগে পড়লাম সেগুলো কি? প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেলস, ওয়াটার। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রক্সিমেট প্রিন্সিপালস অফ ফুড। এগুলো ফুডে থাকে এবং এগুলোকে অ্যানালিটিক্যাল মেথডের মাধ্যমে এগুলোকে সেপারেট করা যায়। এখন আসে ডায়েট। কোন একটা গ্রুপ অফ পার্সন যে খাবারের উপর ডিপেন্ড করে আর কি, সে বা যে খাবার খেয়ে থাকে নর্মালি, সেটাই হচ্ছে ডায়েট। কয়েক ধরনের খাবার মিলে আসলে ডায়েটটা তৈরি হয়। যেমন আমরা বলতে পারি এশিয়ান ডায়েট, হ্যাঁ, আমরা যে ধরনের খাবার খাই, বাংলাদেশি ডায়েট, ইন্ডিয়ান ডায়েট, মেডিটেরেনিয়ান ডায়েট, তাই না, ওয়েস্টার্ন ডায়েট, এরকম। তাহলে এটা হচ্ছে ডায়েট। আর ব্যালেন্স ডায়েট হচ্ছে যে বিভিন্ন ধরনের খাবারের মিশ্রণ, অনেক ধরনের খাবার এমন পরিমাণে আমরা খাবো যার ফলে কি হবে যে কোনো আমাদের এনার্জি লেভেলটা, মানে এনার্জি রিকোয়ারমেন্টটা মিট আপ হবে, আবার আমরা হেলদি লাইফ লিড করতে পারবো, আমাদের কোনো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিও হবে না। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা তখন বলবো ব্যালেন্সড ডায়েট। সাধারণত ব্যালেন্সড ডায়েটটা করার উদ্দেশ্য হচ্ছে যে যে কোনো একটা পপুলেশনকে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থেকে প্রিভেন্ট করা, হ্যাঁ, তাদের যাতে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি না হয় সেটা থেকে সেফগার্ড দেওয়া। এটা একটা প্রিন্সিপাল আছে। আসলে ইন্ডিভিজুয়ালের, প্রতিটা ইন্ডিভিজুয়ালের ব্যালেন্স ডায়েট আলাদা, তবে মোটামুটি আমরা মূল প্রিন্সিপালটা আমরা জানবো যে আমরা টোটাল যে ক্যালোরি আমরা খাই, মানে আমরা যে খাবারগুলো খাই সেটা আমরা হিসাব করি কি ক্যালোরি দিয়ে। যেমন কার্বোহাইড্রেট আমি হয়তো বলতে পারলাম যে 1 প্লেট খেয়ে উঠলাম ভাত, কিন্তু এটা আমরা সায়েন্টিফিক্যালি বা আমরা যখন ডক্টর হিসেবে বলবো, বায়োকেমিক্যালি বলবো, তখন কিন্তু এভাবে বলি না। তখন আমরা বলি যে 1 প্লেট ভাতকে আমরা প্রথমে বলি গ্রাম, কত গ্রাম খেয়েছি রাইস, ঠিক আছে, হয়তো 100 গ্রাম খেলাম। 100 গ্রাম যদি খেয়ে থাকি তাহলে এখান থেকে প্রতি গ্রাম কার্বোহাইড্রেট থেকে আমরা 4 ক্যালোরি এনার্জি পাই, 4 কিলো ক্যালোরি এনার্জি পাই। তাহলে 100 গ্রাম কার্বোহাইড্রেট যদি খেয়ে থাকি, এখান থেকে আমরা এনার্জি পেয়েছি 400 কিলো ক্যালোরি। তাহলে আমরা যখন ব্যালেন্স ডায়েট হিসাব করবো তখন এই কিলো ক্যালোরি দিয়ে কথা বলবো, যে একজন পার্সনের টোটাল যত কিলো ক্যালোরি তার প্রয়োজন হয়, যে এনার্জিটার প্রয়োজন হয় বা যে খাবার প্রয়োজন হয়, তার 45 to 65% এনার্জি, মানে ক্যালোরি আসা উচিত তার কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে। সে এমন পরিমাণ কার্বোহাইড্রেট খাবে তার 45 to 65% এনার্জি সেই কার্বোহাইড্রেট থেকে পাবে। এবং এই কার্বোহাইড্রেটটা কি হবে? রিচ ইন ন্যাচারাল ফাইবার, যে আঁশ সমৃদ্ধ হবে, হ্যাঁ,
যে সিম্পল কার্বোহাইড্রেট হবে না, যে চিনি খেলাম, কেক খেলাম, বা কোনো একটা ফাস্ট ফুড খেয়ে নিলাম, এরকম না। কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যেটায় আঁশ থাকবে, হ্যাঁ, যেটায় ফাইবার থাকবে, এরকম একটা কার্বোহাইড্রেট হতে হবে। তাহলে কারো যদি 1000 কিলো ক্যালোরি ডেইলি সে ইনটেক করে, তার প্রায় 450 থেকে 650 কিলো ক্যালোরি কার্বোহাইড্রেট থেকে আসা উচিত। প্রোটিন আসা উচিত কি 10 to 35%, মানে 1000 কিলো ক্যালোরি হলে তার 100 to 350 কিলো ক্যালোরি প্রোটিন থেকে আসা উচিত, আর ফ্যাট থেকে বাকিটা। তাহলে এটা হচ্ছে তার মোটামুটি একটা প্রিন্সিপাল, যে আমরা যে খাবার খাবো তার প্রায় অর্ধেক মতো এনার্জি আসা উচিত কার্বোহাইড্রেট থেকে, এবং বাকিটা প্রোটিন এবং ফ্যাট থেকে। হ্যাঁ, এর বেশি যখন হয়ে যাবে তখন আমাদের ডায়েটটা ইমব্যালেন্স হয়ে যাবে, আবার যদি কম হয় তখন সেটা সেই ডায়েটটা ইমব্যালেন্স হয়ে যাবে। আচ্ছা, এখন আসি আমরা ডায়েটারি রেফারেন্স ইনটেক। এটা কি ইউএস এবং কানাডিয়ান যে এক্সপার্টরা আছে তারা আর কি কতগুলি রেফারেন্স স্ট্যান্ডার্ড ঠিক করেছে, যে একজন মানুষের কি পরিমাণ খাবার খেলে হেলদি থাকে, কি পরিমাণ খাবার ম্যাক্সিমাম সে খেতে পারবে, অথবা তার মানে কোন অ্যামাউন্টের চেয়ে কম খেলে তার ডেফিসিয়েন্সি সিমটম গ্রো করবে অথবা তার ডিজিজ হবে। হ্যাঁ, এগুলো মোটামুটি হিসাব নিকাশ করে তারা হচ্ছে কিছু স্ট্যান্ডার্ড সেট করেছে। তাহলে এটাই হচ্ছে ডায়েটারি রেফারেন্স ইনটেক। এটা কি বলছি, এটা কি করে, estimates the amount of nutrients required to prevent deficiencies and maintain optimal health and growth. যেমন ডেফিসিয়েন্সিকে প্রিভেন্ট করবে এবং অপটিমাল হেলথ এবং গ্রোথকে সেটা প্রমোট করবে। তখন সেটা এই ডায়েটারি রেফারেন্স ইনটেক গুলো এই ব্যাপারগুলো দেখে থাকে। হ্যাঁ, এটাতে মোট 4টা ডায়েটারি রেফারেন্স স্ট্যান্ডার্ড দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে এস্টিমেটেড অ্যাভারেজ রিকোয়ারমেন্ট বা EAR, রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্স বা RDA, অ্যাডিকুয়েট ইনটেক বা AI, আর টলারেবল আপার ইনটেক লেভেল বা UL বা UAL বলা হয়, UIL বলা হয়। তো এগুলোর মধ্যে আমরা RDA-টা সবচেয়ে বেশি ইউজ করি। এর মধ্যে যে কোনোটাই ইউজ করা যায়, তবে যেটা অ্যাভারেজ দেখানোর জন্য আমাদের বেশ কিছু ডাটা আর কি কালেক্ট করতে হয়, যেমন EAR, RDA, UL, হ্যাঁ, এগুলোর জন্য অনেকগুলি ডাটা লাগে। আর অ্যাডিকুয়েট ইনটেকে ডাটা অতটা লাগে না, অল্প কিছু ডাটা দিয়ে কাজ হয়ে যায়। তবে এটা মনে রাখতে হবে যে DRI বলি আর RDA বলি, এটা এমন না যে প্রতিদিন আমাকে এই রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে হবে। হ্যাঁ, যেমন আমি যদি বলি যে আমার আয়রনের RDA কত 10 মিলিগ্রাম, এমন না যে প্রতিদিন আমাকে মেপে 10 মিলিগ্রাম খেতে হবে। এটা হচ্ছে একটা লং টার্মের অ্যাভারেজ রিকোয়ারমেন্ট। হ্যাঁ, যে আমার 2 সপ্তাহ, 4 সপ্তাহ, 6 সপ্তাহ বা 3 মাস, 4 মাস এর মধ্যে যেন আমার এই লেভেলটা মেনটেন হয়। লং টার্মে আমি যদি অ্যাভারেজ করি তাহলে যেন লেভেলটা মেনটেন হয়, তখন যেন তাহলে আমি বলবো যে তার ইনটেকটা ঠিকঠাক আছে। তাহলে এগুলো এই 4টা রেফারেন্স স্ট্যান্ডার্ড সম্পর্কে আমরা একটু করে জানি। প্রথমে আসি এস্টিমেটেড অ্যাভারেজ রিকোয়ারমেন্ট। এটা কি, এটা হচ্ছে নির্দিষ্ট এজ গ্রুপের পার্সনকে নিলাম এবং নির্দিষ্ট জেন্ডারের, হ্যাঁ, হয়তো মেল বা ফিমেল নিলাম, চিলড্রেন নিলাম, অথবা অ্যাডাল্ট পার্সন বা এল্ডারলি, হ্যাঁ, যে কোনো একটা নির্দিষ্ট গ্রুপের পার্সন নিব এবং একটা লার্জ পপুলেশনের তারা ডেইলি কতটুকু খায়, কার্বোহাইড্রেট কতটা খায়, প্রোটিন কতটা খায়, লিপিড খায় কতটা, আর বিভিন্ন মিনারেলস কতটা খায়, হ্যাঁ, বা ভিটামিন কি পরিমাণ ইনটেক করে, এগুলোকে আমি যখন প্লট করব, একটা গ্রাফে যখন ফেলে মোটামুটি 50% পার্সন যে লেভেলটা পর্যন্ত ইনটেক করে সেটাকে আমরা বলবো এস্টিমেটেড অ্যাভারেজ রিকোয়ারমেন্ট। তাহলে এই কথাটাকে আমরা বলছি কি অ্যাভারেজ ডেইলি নিউট্রিয়েন্ট ইনটেক লেভেল estimated to meet the requirement of 1/2 of healthy individual in a particular life stage and gender group. তাহলে আমরা লোকদের কাছে যে ডাটা কালেক্ট করলাম যে ডেইলি তারা কতটুকু হেলদি ইন্ডিভিজুয়ালদের কাছ থেকে, অসুস্থ লোকদের কাছ থেকে না বা অ্যাবনর্মাল কারোর কাছ থেকে না, নর্মাল হেলদি লাইফ লিড করে এরকম পার্সনরা কি পরিমাণ খায়, প্রত্যেকটার ডাটা নিয়ে কালেক্ট করে মোটামুটি 50%কে কভার করে এরকম অ্যামাউন্ট যখন আমরা সেট করব, সেটা হচ্ছে এস্টিমেটেড অ্যাভারেজ রিকোয়ারমেন্ট। হ্যাঁ, আর যখন এই একই জিনিস যখন 97 to 98% বা নিয়ারলি অল ইন্ডিভিজুয়াল, মানে সবাইকে কভার করে ফেলে এই পরিমাণ খাবার যখন আমরা
নিব বা এই পরিমাণ লেভেল যখন আমরা সেট করব, তখন সেটা বলবো আমরা রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাউন্স বা আরডিএ। তাহলে ইএআর থেকে আরডিএ কিন্তু আরেকটু বেশি উপরে গিয়ে সেট করা হয়, হ্যাঁ, আরেকটু বেশি। এবং ইএআর যদি কেউ এই লেভেলে যদি কেউ থাকে ইএআর লেভেলে, তাহলে আমরা বুঝতে মানে হয়তো তার ডেফিসিয়েন্সি, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হতে পারে, হ্যাঁ, এরকম একটা, বা তার 50% চান্স আছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হওয়ার, এটা বলতে পারি। কিন্তু যখন সে আরডিএ কভার করবে, এই অ্যামাউন্টটা কভার করবে, তখন বুঝবো যে না, তার সে হেলদি লাইফ লিড করবে, তার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হওয়ার সম্ভাবনা কম। কাজেই একটা মার্জিন অফ সেফটি রেখে এই আরডিএটাকে সেট করা হয়, হ্যাঁ। যেমন আমরা মানে যে নিয়াসিনের আরডিএ হচ্ছে 20 মিলিগ্রাম, মানে ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে। এরকম দেখবা যে প্রত্যেকটার একটা করে আরডিএ আছে, বেশিরভাগ ভিটামিন, মিনারেলস, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, হ্যাঁ। এবং এইটা কিন্তু এখন বলা হচ্ছে যে বিভিন্ন আমরা যেসব প্যাকেটজাত যেসব খাবার খাই, সেই সব প্যাকেটজাত খাবারে নিউট্রিশনাল ফ্যাক্টস কথাটা আছে, এখানে উল্লেখ করে দেওয়ার কথা, হ্যাঁ, যে আরডিএ এর কতটা সে মিট আপ করবে ওই খাবারটা থেকে। আচ্ছা, এখন হচ্ছে অ্যাডিকুয়েট ইনটেক। আচ্ছা, যদি এই আমরা আরডিএ করার জন্য আমরা দেখেছি যে একটা নির্দিষ্ট এজ লাগবে, জেন্ডার লাগবে, এবং অনেক অনেক কিছু ডাটা কালেক্ট করতে হয়, আমাদের হয়তো অত ডাটা নাই। তখন কি করব, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সেট করা হয়। এটা কি বাই ইট ইজ বেসড অন নিউট্রিয়েন্ট ইনটেক বাই এ গ্রুপ অফ অ্যাপারেন্টলি হেলদি পিপল। অ্যাপারেন্টলি হেলদি পিপলদের থেকে ডাটা নিয়ে আমরা মোটামুটি একটা লেভেল যখন ঠিক করি, তখন সেটাকে বলা হচ্ছে অ্যাডিকুয়েট ইনটেক। আচ্ছা, আরেকটা যে স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে টলারেবল আপার ইনটেক লেভেল। এমন কিছু ফুড আছে যেগুলো বেশি খেলে টক্সিসিটি ডেভেলপ করবে, হ্যাঁ, মানে ভিটামিন এ খুব ভালো, কিন্তু যদি কেউ বেশি খেয়ে থাকে তাহলে তার টক্সিসিটি ডেভেলপ করবে। ভিটামিন ডি, এটা সাপ্লিমেন্ট সে কতটা নিবে, হ্যাঁ, এটা ডিপেন্ড করে। তাহলে এই জিনিসটা ঠিক করার জন্য একটা আপার ইনটেক লেভেল ঠিক করা হয়েছে, যে আমরা মিনিমাম তো ঠিক করলাম, এস্টিমেটেড অ্যাভারেজ রিকোয়ারমেন্টটাকে আমরা মিনিমাম ধরছি, আর মাঝামাঝি ধরছি আরডি এটাকে, হ্যাঁ, রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্স, এটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড। আর সবচেয়ে বেশি কতটা খেতে পারবে সেটা ঠিক করতে গেলে আমরা তখন হিসাব করবো যে আপার ইনটেক লেভেল, হ্যাঁ, তাহলে হাইয়েস্ট অ্যাভারেজ ডেইলি নিউট্রিয়েন্ট ইনটেক লেভেল that is likely to pose no risk of adverse health effect to almost all individuals in the general population. তাহলে এই যে আপার ইনটেক লেভেল, এটা কখন আমাদের দরকার হয়, তো যখন আমরা কোনো ফুডকে ফোর্টিফাই করি, অনেক সময় ফলিক অ্যাসিড দিয়ে ফোর্টিফাই করা হয় রাইসকে, হ্যাঁ, আবার সয়াবিন তেল যেটা আমরা কিনি সেখানে দেখো লেখা থাকে ভিটামিন এ ফোর্টিফাইড, হ্যাঁ, এরকম। তাহলে যখন কোনো একটা ফুডকে ফোর্টিফাই করব, কোনো নতুন কিছু অ্যাড করে দিব, তখন আমাদের এইটা ইউএলটা মনে রাখতে হবে যে ইউএল এর চেয়ে বেশি যেন না হয়। অথবা কাউকে আমি ডায়েটারি সাপ্লিমেন্ট দিব, হ্যাঁ, ভিটামিন ডি এখন অনেকেই খাচ্ছে, এটা যেমন 200 ইন্টারন্যাশনাল ইউনিট পাওয়া যায়, 400 পাওয়া যায়, 800 পাওয়া যায়, 4000, 8000, হ্যাঁ, 40,000 পর্যন্ত পাওয়া যায়। তাহলে একজনকে আমি কতটা দিব সেটা ডিপেন্ড করবে কিসের উপর, এই যে ইউএল, তার এজ রিলেটেড, এজ এবং জেন্ডার রিলেটেড যে ইউএল, তার উপর। এই আপার ইনটেক লেভেলের চেয়ে বেশি যেন না হয় সেটা আমাদের খেয়াল করতে হবে, হ্যাঁ, সাপ্লিমেন্ট দেওয়ার সময়, যাতে এটা অ্যাডভার্স ইফেক্ট না করে। আচ্ছা, তাহলে আমরা রেফারেন্স ইনটেক গুলো জানলাম। এখন আসি আমরা একজন হিউম্যানের কতটুকু এনার্জির প্রয়োজন হয়, হ্যাঁ, এটাকে আমরা বলছি অ্যাভারেজ, হ্যাঁ, ডেইলি যতটুকু এনার্জি আমরা ডায়েট থেকে আশা করি বা একটা নর্মাল হেলথ মেনটেন করার জন্য প্রয়োজন হয়, বা একজন মানুষ ডেইলি যেই এনার্জিটা এক্সপেন্ডিচার করে, সব এটাকে বলা হচ্ছে কি এস্টিমেটেড এনার্জি রিকোয়ারমেন্ট। তাহলে আমরা যে এনার্জি কনসামশন করছি ফুডের মাধ্যমে, তাই না, শুধুমাত্র খাবার দিয়েই তো আমরা এনার্জি পাচ্ছি, আর কিছু দিয়ে তো পাচ্ছি না। তাহলে এই যে খাবারের মাধ্যমে এনার্জি কনসামশন করছি এবং যেটা এক্সপেন্ডিচার করছি, এই দুটো যদি ইকুয়াল থাকে, তখন কিন্তু আমাদের এনার্জিটা, আমাদের এটা একটা আমাদের হেলথটা ব্যালেন্স স্টেটে থাকবে। তাহলে এইটা আমরা বলছি টোটাল যে এনার্জি আমরা করি, মানে এক্সপেন্ডিচার করি, তার উপর ডিপেন্ড করে আমরা একটা প্রেডিক্ট করি যে এই পরিমাণ খাবার একজনের খাওয়া উচিত, তাহলে তার এনার্জিটা, মানে এনার্জি রিকোয়ারমেন্টটা ফুলফিল হবে। এটাকে আমরা বলছি এস্টিমেটেড এনার্জি রিকোয়ারমেন্ট। এই ইইআর বা এস্টিমেটেড এনার্জি রিকোয়ারমেন্ট অনেকগুলি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। পার্সনটার এজ কেমন, বাচ্চাদের একরকম লাগবে, অ্যাডাল্টের একরকম লাগবে,
আবার এল্ডারলি পার্সনরা তাদের তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুবই কমে যায়, শুয়ে বসে থাকে, তাদের একরকম লাগবে। আবার জেন্ডার, মেলদের যেমন লিন মাসল মাসটা বেশি, মেলে বেশি লাগবে, ফিমেলে কম লাগবে। হ্যাঁ, এই এনার্জিটা হাইট ওয়েটের উপর ডিপেন্ড করে, কারণ হাইট ওয়েটের উপর ডিপেন্ড করবে আবার সারফেস এরিয়া, বডি সারফেস এরিয়া, এবং বডি সারফেস এরিয়ার উপর হচ্ছে মেটাবলিজম ডিপেন্ড করে। ঠিক আছে, একইভাবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যে বসে বসে যে ক্লাস করবে বা স্টুডেন্ট অথবা যে অফিস করে, আর যে বাইরে রিক্সা চালায় বা মাঠে ঘাটে কাজ করে, তাদের তো একরকম লাগবে না, নিশ্চয়ই এনার্জি লেভেল দুটার একটা ভ্যারিয়েশন থাকবে। এটা এছাড়াও জেনেটিক ডিফারেন্স, বডি কম্পোজিশন, মেটাবলিজম, বিহেভিয়ার, এই সবগুলোর উপর ডিপেন্ড করে। এই এনার্জি রিকোয়ারমেন্টটা আমরা আবারও বলছি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের জন্য আলাদা। আমার আলাদা, আমার একই সমান হাইট ওয়েট, কিন্তু আরেকজনের সেটা আলাদা হতে পারে। হ্যাঁ, তো মোটামুটি অ্যাপ্রক্সিমেশন করা হয়, আমরা এক্স্যাক্টলি বলতে পারবো না, অ্যাপ্রক্সিমেশন আমরা এখানে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি যে সেডেন্টারি অ্যাডাল্ট যারা বা শুয়ে বসে মানে বসে বসে কাজ করে, তাদেরকে খুব বেশি অ্যাক্টিভ লাইফ লিড করতে হয় না, জাস্ট হয়তো পড়াশোনা করে অথবা শুধুমাত্র অফিস ওয়ার্ক করে এরকম, তাদের লাগবে কি প্রতি তার বডি ওয়েট পার কেজি পার ডেতে তার 30 কিলো ক্যালোরি লাগবে। প্রতি কেজি বডি ওয়েটের জন্য প্রতিদিন তার 30 কিলো ক্যালোরি এনার্জি কনজাম্পশন করতে হবে। মডারেটলি অ্যাক্টিভ, কিছু কাজ করে যেমন সাইক্লিং করে অথবা ঘরের কাজ করে, হ্যাঁ, ঘরের ওয়াশিং ক্লিনিং এগুলো করে, তখন তাকে আমরা বলছি মডারেটলি অ্যাক্টিভ, তার লাগবে 35 কিলো ক্যালোরি পার কেজি পার ডে। ভেরি অ্যাক্টিভ, যারা রিক্সা চালায় অথবা মাঠে কাজ করে, কনস্ট্রাকশন ওয়ার্ক করে, হ্যাঁ, এদের হচ্ছে 40 কিলো ক্যালোরি পার কেজি পার ডে, মোটামুটি আর কি এরকম একটা অ্যাভারেজ রিকোয়ারমেন্ট লাগে। তাহলে কারো ওয়েট, বডি ওয়েট থেকে এটা তার ডেইলি এনার্জি রিকোয়ারমেন্ট আমরা বের করে ফেলতে পারবো। কারো যদি 50 কেজি বডি ওয়েট হয় এবং সে যদি সেডেন্টারি হয়, অ্যাডাল্ট হয়, তাহলে তার এনার্জি, ডেইলি এনার্জি কতটুকু লাগবে, 3 5 15 মানে 1500 কিলো ক্যালোরি পার ডে তার এনার্জি রিকোয়ারমেন্ট থাকবে। আচ্ছা, এটাতে গেলে এনার্জি রিকোয়ারমেন্ট, তাহলে এই এনার্জিটা পাই আমরা ফুড থেকে। ফুডে কতটুকু এনার্জি থাকে, এটা আবার ক্যালোরিমিটার নামে একটা ইনস্ট্রুমেন্ট আছে, যেটা দিয়ে আমরা ক্যালকুলেট করতে পারি যে প্রত্যেকটা ফুড, একটা 1 গ্রাম কার্বোহাইড্রেট বা 1 গ্রাম ফ্যাট অথবা 1 গ্রাম প্রোটিন টোটাল কম্বাসন হলে, মানে টোটালি কম্বাসন বলতে যে একদম আমরা ডাইজেশন, অ্যাবজর্পশন এবং সেলের ভিতরে গিয়ে মেটাবলিজম পরে টোটাল যখন মেটাবলিজম হবে তখন কি পরিমাণ এনার্জি প্রোভাইড করবে, হ্যাঁ, সেটা আমরা ক্যালোরিমিটার দিয়ে মেজার করতে পারি। এটা মেজার করে এটা এক্সপ্রেস করা হয় কিলো ক্যালোরি দিয়ে। ক্যালোরিটা খুবই কম, এই জন্য কিলো ক্যালোরি দিয়ে এক্সপ্রেস করা হয়। এবং যখন বড় হাতের সি লেখা থাকবে অথবা CAL, হ্যাঁ, এই কথাটার মানে হচ্ছে কিলো ক্যালোরি। স্মল লেটার CAL থাকলে ক্যালোরি, KCAL কিলো ক্যালোরি, আর যখন ক্যাপিটাল লেটার সি থাকবে অথবা CAL থাকে তখন এটার মানে হচ্ছে কিলো ক্যালোরি। ঠিক আছে, এটা আমরা কার্বোহাইড্রেট থেকে 1 গ্রাম অফ কার্বোহাইড্রেট থেকে পাই আমরা 4 কিলো ক্যালোরি, 1 গ্রাম প্রোটিন থেকে পাই 4 কিলো ক্যালোরি, আর 1 গ্রাম ফ্যাট থেকে 9 কিলো ক্যালোরি পাই। আচ্ছা, তাহলে আমরা এনার্জি লাগবে এতক্ষণ শুনলাম, তাই না, এবং এনার্জি পাই আমরা ফুড থেকে। তাহলে এনার্জিটা কেন লাগবে, কি কাজ করি আমরা যে আমাদের এনার্জি লাগবে? তাহলে আমাদের বডি কিছু প্রসেস চলে, মেটাবলিক প্রসেস বা অন্যান্য প্রসেস, যে প্রসেসের জন্য এনার্জি প্রয়োজন হয়। এনার্জি ছাড়া কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো না, একেবারে শুয়ে থাকলেও বেঁচে থাকতে পারবো না এনার্জি ছাড়া। আমাদের বডি যে পরিমাণ এনার্জি এক্সপেন্ডিচার করে সেটা হচ্ছে মোটামুটি 3টা প্রসেসের উপর ডিপেন্ড করে। 3টা প্রসেসে মেইনলি আমাদের বডি এনার্জি গুলো খরচ করে। এর 1 নাম্বার হচ্ছে বেসাল মেটাবলিক রেট, হ্যাঁ, বা BMR। এরপরে আসছে থার্মিক ইফেক্ট অফ ফুড, অথবা এটাকে আরেকটা SDA, আরো কয়েকটা নাম আছে আমরা জানবো পরে, আরেকটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি। তাহলে 3টা প্রসেসে আমাদের বডি এনার্জি এক্সপেন্ডিচার করে, এনার্জি খরচ করে। প্রসেস 3টার নাম কি, বেসাল মেটাবলিক রেট, থার্মিক ইফেক্ট অফ ফুড, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আবার বলছি BMR, SDA আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এই 3টা প্রসেসে আমাদের বডি এনার্জি খরচ করে, এই শক্তিগুলো খরচ করে। খাবার থেকে আমরা যা পাই এগুলোই 3টা প্রসেসে খরচ হয়ে যায়। তাহলে এই 3টাকে আমরা একটু এক্সপ্লেইন করব। প্রথমে আসি BMR। BMR বেসাল মেটাবলিক রেট, আমরা নাম শুনে বলছি বেসাল কন্ডিশনে, হ্যাঁ, এটা হবে। বেসাল কন্ডিশনটা কি,
যখন একটা পার্সন রেস্টে থাকবে, ঘুমিয়ে নাই কিন্তু রেস্টে আছে এবং কন্ট্রোলড কন্ডিশন অফ থার্মাল নিউট্রালিটি, মানে গরমে অস্থির হয়ে নাই অথবা অতি ঠান্ডা নাই, তার মোটামুটি 25°C টেম্পারেচার অ্যারাউন্ডে থাকবে, হ্যাঁ এরকম। এবং 12 আওয়ার্স অফ লাস্ট মিল, শেষ খাবার খাওয়ার পরে 12 ঘন্টা পার হয়েছে, মানে খাবার হজম করার জন্য বা খাবার ডাইজেশন অ্যাবজর্পশন অ্যাসিমিলেশনের জন্য তার এক্সট্রা কোনো এনার্জি লাগছে না। তাহলে একটা পার্সন রেস্টে থাকবে কিন্তু ঘুমিয়ে থাকবে না, কোনো কাজ করবে না, ফিজিক্যালি এবং মেন্টাল টোটাল রেস্টে থাকবে। থার্মাল এনভায়রনমেন্টটা মানে টেম্পারেচার, এনভায়রনমেন্টের টেম্পারেচার তার হচ্ছে নর্মাল থাকবে এবং সে লাস্ট খাবার খাওয়ার পর 12 ঘন্টা পার হয়েছে, এরকম কন্ডিশনে সেই পার্সনের যে এনার্জিটা খরচ হয় সেটাই হচ্ছে বেসাল মেটাবলিক রেট, হ্যাঁ বিএমআর। তাহলে সেই পার্সনটা তো শুয়ে আছে, রেস্টে আছে, তাহলে তার এনার্জির কি দরকার? এনার্জি কোথায় খরচ হচ্ছে? খরচ হচ্ছে কোথায়? আমাদের হার্ট কিন্তু পাম্প করে যাচ্ছে, আমরা রেসপিরেশন কিন্তু বন্ধ করি নাই, রেসপিরেশন নিচ্ছি, তাই না? তারপরে ব্লাড ভেসেল দিয়ে ব্লাড ফ্লো হচ্ছে। আর সবচেয়ে বেশি এনার্জি খরচ হচ্ছে কোথায়? যেটা প্রতিটা সেলে কিন্তু এটা আয়ন ট্রান্সপোর্ট চলছে, তাই না? বিশেষ করে সোডিয়াম পটাশিয়াম পাম্প খুবই অ্যাক্টিভ এটা। এই পাম্প এই যে টোটাল বিএমআর এর 50% খরচ করে ফেলে এই পাম্প। তাহলে আমরা যখন শুয়ে বসে থাকি, রেস্টে থাকি, তখনও এই কাজগুলো চলতে থাকে। এই কাজের জন্যই যে এনার্জি খরচ হয় সেটা হচ্ছে বিএমআর। এবং একটা বিএমআর দিয়ে বোঝা যায় যে একটা পার্সনের লিন মাসল মাস কেমন আছে, কি পরিমাণ আছে, হ্যাঁ এই বিএমআর থেকে সেটা বোঝা যায়। একজন সেডেন্টারি পার্সনের বিএমআর, তার টোটাল যে এনার্জি এক্সপেন্ডিচার হয় তার 50 to 70% এই বিএমআর এ খরচ হয়ে যায়। ঠিক আছে, যে সেডেন্টারি পার্সন সে কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবে, খাবার খাবে, এসডিএ তে তার কিছুটা খরচ হবে এনার্জি, কিন্তু অর্ধেক বা তারও বেশি খরচ হয়ে যায় এই বিএমআর এ। তাহলে মোটামুটি একটা এস্টিমেট করা হয়েছে যে 70 কেজি অ্যাডাল্ট মেল তার 1800 কিলো ক্যালোরি পার ডে বিএমআর খরচ হয়। সরি। আর 50 কেজি অ্যাডাল্ট ফিমেল যে তার প্রায় 1300 কিলো ক্যালোরির মতো ডেইলি খরচ হয় বিএমআর এ। আচ্ছা, বিএমআরটা আমরা ডিরেক্টলি মেজার করতে পারি, আমাদের বডির হিট আউটপুট কতটা হয়, এটা ল্যাবে করা হয়, হিট আউটপুট কতটা হয় সেটা থেকে, অথবা ইনডিরেক্টলি মেজার করা হয় যে রেসপিরেটরি কোশেন্ট দিয়ে, হ্যাঁ, এবং এই কার্বন ডাইঅক্সাইড কতটুকু তৈরি হচ্ছে তাকে অক্সিজেন কনজাম্পশন দিয়ে ভাগ করা হয়, করলে রেসপিরেটরি কোশেন্ট বের হয়, এবং এভাবে এটা থেকে ইনডিরেক্টলি বের করা হয়। যেমন আমরা যে কার্বোহাইড্রেট খাই অথবা আমরা যে প্রোটিন খাই বা যে ফ্যাট খাচ্ছি সেটা কিন্তু মেটাবলিজম যখন হয় তখন অক্সিজেন কনজাম্পশন হয়, অক্সিজেনটা খরচ হয় আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তাহলে সেইটার অ্যামাউন্টটা ক্যালকুলেট করে আমরা ইনডিরেক্টলি এই বিএমআরটা বের করতে পারি। আচ্ছা, তাহলে এই বিএমআর যেহেতু একটা বড় প্রপোর্শন অফ এনার্জি এখানে বিএমআর এ খরচ হয়, এই বিএমআর কে আবার অনেকগুলি ফ্যাক্টর এফেক্ট করে, প্রত্যেকের বিএমআর কিন্তু এক না। আমার এজ, আমার হাইট ওয়েটের একটা পার্সন কিন্তু দুজনের বিএমআর আলাদা থাকতে পারে, তাই না? পার্সন টু পার্সন ভ্যারি করবে। কিসের জন্য ভ্যারি করে? আমরা দেখিনি জেন্ডার, মেলের যেহেতু লিন মাসল মাস বেশি তার বিএমআর বেশি ফিমেলের তুলনায়। গ্রোয়িং এজ, হ্যাঁ, এদের বেশি থাকবে বিএমআর, চিলড্রেনদের বেশি থাকে, আবার একদম ওল্ড এজে গিয়ে বিএমআর কমে যাবে। হাইট আর ওয়েট, পার্সনের হাইট আর ওয়েট এটার উপর কি সারফেস এরিয়াটা ডিপেন্ড করে, হাইট আর ওয়েট থেকে সারফেস এরিয়া বের করা হয়। তাহলে সারফেস এরিয়া যত বেশি হবে তার হিট প্রোডাকশন তত বেশি হবে, বিএমআর তত বেশি হবে, মেটাবলিজম তত বেশি হবে, কাজে বিএমআর বাড়বে। হাইট ওয়েট বাড়লে বিএমআর বাড়বে, সারফেস এরিয়া বাড়লে বিএমআর বেড়ে যাবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি যত বেশি হবে বিএমআর তত বেশি হবে, মানে ফিজিক্যালি অ্যাক্টিভ পার্সন। এমন না যে আমি আজকে শুধু ফিজিক্যাল অ্যাক্টিভিটি শো করলাম আজকে আমার বিএমআর বেড়ে গেল, এরকম না। যে নর্মালি যে ফিজিক্যালি অ্যাক্টিভ তার বিএমআর, সে যদি রেস্টেও থাকে তখনও তার বিএমআরটা বেশি হবে, হ্যাঁ। যেমন অ্যাথলেট যারা তাদের বেশি হয়, যারা রিক্সা পুরার কনস্ট্রাকশন ওয়ার্ক করে তাদের বিএমআরটা বেশি হয়। লাইট অ্যাক্টিভিটি যারা করে তাদের বিএমআর কম থাকবে। হরমোন ডিপেন্ড করে, এই বিএমআর কে এফেক্ট করে, বিশেষ করে থাইরয়েড হরমোন, হ্যাঁ, T3 T4 থাইরক্সিন থাইরোইডিন দুটোই বিএমআর কে এফেক্ট করে। এবং এক সময়ে যখন থাইরয়েড হরমোন অ্যাসেস করার মতো ইনস্ট্রুমেন্ট যদি আমাদের না থাকে তখন কি করা হতো, বিএমআর থেকে অ্যাসেস করা হতো যে তার হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম আছে কিনা। তাহলে যাদের থাইরয়েডক্সিটোসিস আছে তাদের বিএমআর বেশি হবে, আর যাদের হাইপোথাইরয়েডিজম আছে তাদের বিএমআরটা কম হবে।
এনভায়রনমেন্টাল টেম্পারেচারের উপর ডিপেন্ড করে বিএমআর। কোল্ড ক্লাইমেট, হ্যাঁ, ঠান্ডা আবহাওয়ায় বিএমআর বেশি হয়। তখন কি আমাদের বডিকে হিট প্রডিউস করতে হয়, তাই না, আমাদের বডি মানে ওয়ার্ম রাখার জন্য। এনভায়রনমেন্ট কন্ডিশন এফেক্ট করবে। স্টারভেশন বিএমআর কে এফেক্ট করে। এমনকি বলা হচ্ছে যে 50% যদি দীর্ঘদিন না খেয়ে থাকে, তার বিএমআর কমতে কমতে 50%-এরও বেশি কমে যেতে পারে। আচ্ছা, কিন্তু আবার যদি ফিভার হয়, ফিভার আবার কি নিজের যখন জ্বর হবে তখন আবার বিএমআর রাইজ করবে। 1 ডিগ্রি টেম্পারেচার বাড়লে বিএমআর প্রায় 10%-এর মতো রাইজ করবে। মেটাবলিজম বেড়ে যাবে আমাদের বডিতে, কাজেই বেসাল মেটাবলিক রেটও বেড়ে যাবে। আর কোন ডিজিজ স্টেটে বিএমআর বাড়তে পারে, হ্যাঁ, যেমন হসপিটালাইজড পেশেন্টদের জন্য বিএমআর খুবই ইম্পর্টেন্ট। তাদের কি বলা হয়, তাদের খাবার দাবার ভালো নিউট্রিশাস ফুড দিতে বলা হয়। বার্ন পেশেন্টদের বিএমআর অনেক বেশি বেড়ে যায়, হ্যাঁ তাদের। এছাড়া রেসের উপর ডিপেন্ড করে। এস্কিমো, যারা ওই যে শীতের দেশে থাকে, ইগলুতে থাকে, মানে প্রচন্ড ঠান্ডার ভিতরে থাকে, তাদের বিএমআর অনেক বেশি। আবার পূর্বাঞ্চলের যারা মানে ওরিয়েন্টাল কান্ট্রির পার্সনদের বিএমআর দেখা যায়, ওয়েস্টে গেলেও দেখা যায় যে তাদের বিএমআর কিন্তু বেশি থাকে, সরি বিএমআরটা কমই থাকে ওয়েস্টের লোকদের চাইতে, মানে ঠান্ডার লোকদের চাইতে। এইটা তাহলে এই হচ্ছে বিএমআর। বিএমআর আরেকটা নাম বলেছি আমরা, বিএমআর এর আরেকটা নাম হচ্ছে আরএমআর, রেস্টিং মেটাবলিক রেট, তাই না? বিএমআর কে রিসেন্টলি আরএমআরও বলা হয়। তবে বিএমআর এবং আরএমআর এর মধ্যে একটু ডিফারেন্স আছে। বিএমআর যেমন অনেক কন্ট্রোল একটা এনভায়রনমেন্ট তৈরি করে বিএমআর মেজার করতে হয়, আরএমআরটা তো অতটা কন্ট্রোল মেজার এনভায়রনমেন্ট লাগে না, এবং এটা দেখা যায় যে 10% ভ্যারিয়েশন হয়, এদিক ওদিক হয়, হ্যাঁ, বিএমআর আর আরএমআর এর মধ্যে। বিএমআর হচ্ছে বেসাল মেটাবলিক রেট, আর আরএমআর রেস্টিং মেটাবলিক রেট, মোটামুটি একই জিনিস। ঠিক আছে, তাহলে এনার্জি এক্সপেন্ডিচার, তাই না, আমাদের বডি এনার্জি খরচ করে 3টা প্রসেসে বলেছিলাম। একটা বললাম বিএমআর, সেকেন্ড প্রসেসটা কি, স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন বা এসডিএ। এটার আরো দুটো নাম আছে, একটা হচ্ছে থার্মিক ইফেক্ট অফ ফুড অথবা ডায়েট ইনডিউসড থার্মোজেনেসিস। ঠিক আছে, তাহলে 3টা নাম, এসডিএ বা স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন, থার্মিক ইফেক্ট অফ ফুড, ডায়েট ইনডিউসড থার্মোজেনেসিস। এদিকে আমরা যেসব খাবার খাই সেই সব খাবারে ডাইজেশনের জন্য ডাইজেস্টিভ এনজাইম রিলিজ করতে হয়, ফুডটা ডাইজেশন হয়, অ্যাবজর্পশনের সময় সেলকে কাজ করতে হয়, আবার সেই ফুডটা ক্যারি করে ট্রান্সপোর্ট করবে, মেটাবলিজম হবে লিভারে গিয়ে, আবার মেটাবলিজমের পরে যে গ্লাইকোজেন তৈরি করে সেটা হচ্ছে জমা রাখবে লিভার, অথবা অ্যাডিপোজ টিস্যুতে ট্রাইগ্লিসারল জমা থাকবে, ফ্যাটগুলো আর কি ট্রাইসেল গ্লিসারল হিসেবে জমা থাকবে। এই যে প্রসেস, তাহলে এই প্রসেসগুলো কিন্তু আমাদের বডির কোনো কাজে লাগছে না, ওই খাবারটাকেই প্রসেসিং করতে কাজে লেগে যাচ্ছে। হ্যাঁ, এই এই তাহলে এই যে খাবারটা প্রসেসিং করতে যে এনার্জিটুকু খরচ হয়ে যায়, যেটা আমাদের বডির কোনো কাজে লাগছে না, সেটা হচ্ছে মানে সেই ফুডটা কোনো সেই এনার্জিটুকু আমাদের দিচ্ছে না, প্রোভাইড করছে না, সেটাই হচ্ছে স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন অথবা থার্মিক ইফেক্ট অফ ফুড। ঠিক আছে, এটা 30% পর্যন্ত হতে পারে। এক একটা ডায়েটের জন্য এক এক রকম। প্রোটিন যদি কেউ খায় তাহলে তার 30%, কেউ যদি 100 গ্রাম প্রোটিন খায় তার 30 মানে তার 30%, প্রায় 30 গ্রাম প্রোটিন তার খরচ হয়ে যাবে এই এসডিএ তে। হ্যাঁ, এছাড়া মিক্সড ডায়েট যদি হয় তাহলে দেখা যাচ্ছে যে 5 to 10%, মানে টোটাল এনার্জি যেটা পাই তার 5 to 10% ওই ফুডটার জন্যই খরচ হয়ে যায়। হ্যাঁ, ওটা কিন্তু আমাদেরকে ওই এনার্জিটা আমাদেরকে প্রোভাইড করছে না। তাহলে এটা আসলে একটু এখনো শিওর না যে ঠিক কোন স্টেপে গিয়ে এনার্জিটা বেশি খরচ হচ্ছে। কিছু এক্সপেরিমেন্ট করা হয়েছে, যেমন প্রোটিন কাউকে যদি মুখে খাওয়ানো হয় এবং কাউকে ইন্টারাল মানে তাকে সরাসরি ব্লাড ইনজেকশন স্যালাইনের মাধ্যমে প্রোটিন দেওয়া হলো, দেখা যাচ্ছে যে দুইজনেরই এসডিএ একই পরিমাণ লাগছে। হ্যাঁ, তাহলে আমরা চিন্তা করছি যে হয়তো মেটাবলিজমে সেই এনার্জিটা খরচ হয়ে যায় আর কি। তো যেটাই হোক, আমরা যখন ডায়েট হিসাব করবো, একজন পার্সনের কত ডায়েট লাগে সেটা হিসাব করবো, অথবা কতটুকু এনার্জি তার সে প্রোভাইড করে, এটা যখন হিসাব করব তখন অবশ্যই আমাদেরকে এই এসডি এর কথাটা মনে রাখতে হবে। হ্যাঁ, একদিকে বেসাল মেটাবলিক রেট থেকে করলো, মানে বেসাল মেটাবলিক রেটে একটা বড় অংশ খরচ হয়ে গেল, এরপরে স্পেসিফিক ডাইনামিক অ্যাকশনে খরচ হবে। হ্যাঁ, সেই খাবারটা অ্যাসিমিলেশনেও কিছুটা খরচ হবে। সবশেষে আমরা আসি ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে। আচ্ছা, ফিজিক্যাল অ্যাক্টিভিটির উপরই আসলে ডিপেন্ড করে যে একজন পার্সনের এনার্জি
এই ভ্যারিয়েশনটা। কারো হয়তো অনেক অল্প কিলো ক্যালোরি লাগে, কারো অনেক বেশি লাগে, এটার কারণে মাত্রই ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা। তাহলে এটা আমরা মোটামুটি একটা আইডিয়া দিই, এটা আমরা বিএমআর থেকে হিসাব করি। হ্যাঁ, প্রত্যেকটা পার্সনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে কতটুকু এনার্জি খরচ হয় সেটা তার বিএমআর এর উপর ডিপেন্ড করে। যদি সেডেন্টারি ওয়ার্কার হয় বা লাইট অ্যাক্টিভ পার্সন হয়, শুয়ে বসে থাকে, মানে বসে বসে কাজ করে বেশি, তার কি হবে, তার বিএমআর এর সাথে আমি 1.1 অথবা থেকে 1.2 পর্যন্ত মানে মাল্টিপ্লাই করব। তার বিএমআর এ যে এনার্জি খরচ হয় তার 30 to 50% আরো বেশি লাগবে ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে, মানে টোটাল এনার্জি যখন আমরা হিসাব করব। এবং সেই পার্সন যদি ভিগোরাস এক্সারশন করে, অনেক বেশি পরিশ্রম করে, রিক্সা চালায়, কনস্ট্রাকশন ওয়ার্ক করে, পাহাড়ে চড়ে, এরকম টাইপের কাজ, তখন কি হবে, তখন 6 থেকে 8 যোগ করব। বিএমআর এর সাথে 6, 7 অথবা 8 যোগ করে আমি তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে যার তার কত ক্যালোরি খরচ হবে সেটা আমি হিসাব করতে পারবো। তো সবশেষে আমরা যেটা বলছি যে একজনের হিসাব করি, একজন পার্সনের যে 20-year-old ফিমেল, সে 165 সেন্টিমিটার টল এবং 50 কেজি তার ওয়েট, সে লাইট অ্যাক্টিভিটি করে, হ্যাঁ, সে লাইট ওয়ার্কার, তাহলে তার টোটাল যে এনার্জি রিকোয়ারমেন্ট বা টোটাল যে এনার্জি খরচ হচ্ছে সেটা বিএমআর এর 60% মতো, এটা হচ্ছে 1300 কিলো ক্যালোরি খরচ হয়ে যায়। এসডিএ অফ ফুড 10% যদি আমরা ধরি মিক্সড ডায়েটের ক্ষেত্রে, তাহলে তার 210 কিলো ক্যালোরি হয়। আর ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে তার 30% খরচ হয়, হ্যাঁ, প্রায় 630 কিলো ক্যালোরি। তাহলে এই হচ্ছে তার টোটাল এনার্জি এক্সপেন্ডিচার। তাহলে এইটার উপর ডিপেন্ড করে এখন আমি তার কিন্তু ডায়েট চার্ট তৈরি করতে পারি। তাহলে এটার উপর ডিপেন্ড করে এখন আমি কি হিসাব করব, যে তার ব্যালেন্স ডায়েট করতে তার এনার্জি, তার কার্বোহাইড্রেট কতটুকু লাগে, প্রায় 50% এর মতো, এরপরে কিছুটা প্রোটিন লাগবে 15 to 30% এর মতো, এবং ফ্যাট লাগবে 20%, 25% অ্যারাউন্ডে। তাহলে এই সব কিছু মিলিয়ে আমি তার একটা কমপ্লিট একটা ডায়েট চার্ট তৈরি করে দিতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে ফুড এবং নিউট্রিশনের বেসিক কনসেপ্ট আমাদের এতটুকুই। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন তোমরা কমেন্টে লিখতে পারো, আমি তার আনসার দিয়ে দিব, বা যদি কোথাও বোঝার সমস্যা থাকে সেটাও আর কি বলতে পারো। তো এতক্ষণ ধরে শোনার জন্য অনেক ধন্যবাদ। যারা এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করে দিয়েছো তাদেরকেও ধন্যবাদ।